সিটে হেলান দিয়ে শুয়ে আছি আর ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে ভাবছি। তখন একজন হঠাৎ করে বলে উঠল, মামা ভাড়াটা দেন। তার কথায় আমার ঘোর কাটল। মানুষটি হলো বাসের হেল্পার, ভাড়া নিতে আসছে। আর তার কথায় মানিব্যাগটা বের করলাম। মামা ভাড়া কত? 180 টাকা মামা। আমি তার কথা শুনে মানিব্যাগটা খুলে টাকা খুঁজতে লাগলাম। অনেক কষ্ট করে 122 টাকা বের করলাম। হেল্পার মামা এখনও আমার কাছে দাঁড়িয়ে আছে, আমার ঘটনাগুলো দেখছে। আমি কি বলবো তাকে ভেবে পাচ্ছিলাম না। তখন হেল্পার মামা বলে উঠল, মামা কোথায় যাবেন আপনি? ঢাকায় যাব মামা। আমার কাছে ঢাকা যাওয়ার ভাড়া নেই, সামনে নামাই দিয়েন। আরে মামা নামবেন কেন? টাকা নাই তো কি হয়েছে, আমি তো আছি, আপনার ভাড়া টাকা দেয়া লাগবে না। তার কথা শুনে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। চোখে এমনি জল এসে গেছে। এই সাধারণ মামা বুঝিয়ে দিল মনুষ্যত্ব টাকা দিয়ে কেনা যায় না। কত ধনী মানুষ দেখলাম অনেক টাকা থাকা সত্ত্বেও গরিবের উপর জুলুম করে, কিন্তু মামাটা সত্যি আলাদা। কি হলো মামা, কথা বলছেন না কেন? আমি তাকে কিছু না বলে জড়িয়ে ধরলাম। আপনি আমার অনেক উপকার করলেন মামা। জীবনে অনেক মানুষকে টাকা দিয়ে সাহায্য করেছে, কিন্তু আজ আমার কাছে টাকা নেই। অনেকের কাছে চাইছিলামও, কিন্তু সবাই শুধু অজুহাত দেয়। মানুষ এরকমই মামা, সুসময়ে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু দুসময়ে একজনকেও পাওয়া যায় না। ঠিক বলেছেন মামা। আচ্ছা মামা আপনি বসে থাকেন, আমার আবার অন্য ভাড়া তুলতে হবে। আর শুনেন, আজ ভাড়া নিলাম না বলে কিন্তু পরে দেখা হলে অবশ্যই নিব। মামা, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই মামা, জীবনের স্বপ্ন পূরণ করো মামা। মামার কথাটা শুনে মনটা কেমন জানি করে উঠল। এর আগেও একবার ঢাকায় গিয়েছিলাম, তখন আমার মনে অনেক স্বপ্ন ছিল, বড় হয়ে ডাক্তার হব, কিন্তু স্বপ্নটা প্রকৃতির লীলা খেলায় ভেঙে গেছে। 4 বছর পর আবার ঢাকায় যাচ্ছি, তবে আজ আমার মনে কোনো স্বপ্ন নেই, শুধু বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা। হয়তো আর ঢাকা কখনো আসতাম না, কিন্তু পরিবারের বিষয়টার জন্য আবার আসতে হলো। পরিবারের বড় ছেলের বোঝাটাই বেশি, হোক সেটা ছোট কিংবা বড়, দায়িত্ব তাকে নিতেই হবে, এটা নিয়ম। তাই আমার বেলাও বিপরীত কিছু হয়নি। যখন আমার মনে অনেক স্বপ্ন উড়ে বেড়াচ্ছিল, তখন হঠাৎ এক অজানা ঝড়ে স্বপ্নগুলো সব ভেঙে গেল। অনেক কথা বললাম, এখন যেতে যেতে আমার পরিচয়টা দিয়েই দিই। আমি রাশেদ, মা বাবার বড় সন্তান। আর একটা ছোট ভাই আছে। বাবা 4 বছর হলো মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। এখন বাড়িতে মা আর ছোট ভাই থাকে, তাদের জন্যই আবার ঢাকা যেতে হচ্ছে। প্রায় 2 ঘন্টা পর বিকেলের দিকে ঢাকায় পৌঁছে গেলাম। সবাই নেমে যাচ্ছিল, কারণ তাদের একটা গন্তব্যস্থল আছে, কিন্তু আমার নামতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল এখানেই থেকে যাই, কারণ আমার থাকার মতো কোনো গন্তব্যস্থলই নেই। কোথায় খাবো, কি খাবো, এখনও ভেবে উঠিনি। একটু পর হেল্পার মামা আবার আসলো। কি হলো মামা, নামবেন না? বাস তো ঢাকায় চলে এসেছে। মামা নামবো। তারপর বাস থেকে নেমে এলাম। আসলে মামাটা অনেক উপকার করেছে, তাই আর কিছু বললাম না। নামার পর হাঁটতে লাগলাম। যে হাঁটার কোনো গন্তব্যস্থল নেই, সব রাস্তায় আমার চেনা, তাই তেমন কোনো বেগ পেতে হলো না। প্রথমে সেই বন্ধুদের কাছে গেলাম, যারা আমাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতো না। সেখানে গিয়ে দেখলাম সবাই যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত। আমাকে তো প্রথমে চিনতেই পারছিল না, তারপর আমি পরিচয় দেওয়াতে চিনল। এদের আচরণ দেখে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। হায় রে মানুষ, আগে আমাকে না দেখে থাকতে পারতো না। আসলে ভুল ছিল, তখন আমার কাছে অনেক টাকা ছিল। ওদের কথাগুলো শুনতে খুব খারাপ লাগছিল, তাই সোজা বেরিয়ে এলাম ওখান থেকে। তারপর সিদ্ধান্ত নিলাম আর কোনো বন্ধুর বান্ধবের কাছে যাব না, কাজ খোঁজা শুরু করে দেব। কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই রাস্তার ধারে গেলাম। দেখলাম অনেক মানুষ শুয়ে আছে, হয়তো তারাও আমার মতো নিরুপায়। সত্যি বাস্তবতা অনেক কঠিন, এখানে আবেগের কোনো স্থান নেই। আমিও তাদের সাথে শুয়ে পড়লাম। খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু খেলাম না, কারণ হাতে যে টাকা ছিল তা দিয়ে কাল চলতে হবে। না জানি সামনে আরও কত এভাবে থাকতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম, উঠে অবাক হয়ে গেলাম। রাস্তায় রাতের মতো আর কোনো মানুষ শুয়ে নেই। সকাল খুব একটা বেশি হয়নি, হয়তো সবাই পেটের ক্ষুধা নিবারণের চেষ্টা করছে।
ওদের কাহিনী দেখে সত্যি খুব ভালো লাগছিল। ওদের মধ্যে হয়তো বড়লোকদের মতো এত টাকার নেশা নেই, শুধু দুবেলা খেতে পারলেই মনে হয় খুব খুশি ওরা। খুব ক্ষুধা লেগেছিল, তাই রাস্তার পাশে পাউরুটি আর কলা খেলাম। তারপর চাকরি খুঁজতে বের হলাম। সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সবারই এক কথা, চাকরি নেই। তাছাড়া গ্রাজুয়েশনও কমপ্লিট করিনি, যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিব। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকেও সে রাস্তায় রাত কাটাতে হবে। শহরে এসে কাজে চাপে বাড়ির কথা ভুলেই গিয়েছিলাম। বাড়িতে যে আমার জন্য একজন হুদির অপেক্ষা করতেছে সে কথা খেয়ালই ছিল না। একটু পর মাকে ফোন দিলাম। কিরে বাবা, সেই সকালে গেছিস, এখন পর্যন্ত একবারও তো ফোন দিস নাই। কত টেনশনে ছিলাম জানিস? আসলে একটু কাজের চাপে ছিলাম মা, নতুন নতুন আসছি তো, তাই একটু। তোমরা কেমন আছো? ভালো আছি। খাওয়া দাওয়া করছিস বাবা? মা, এইমাত্র করলাম। তোমরা খেয়েছো? আমরা খেয়েছি। সাবধানে থাকিস বাবা। তোমরা সাবধানে থেকো, আর আমাকে নিয়ে চিন্তা করো না, আমি এখানে ভালোই আছি। মাকে কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও বললাম, না হলে অনেক চিন্তা করত। এভাবে আরো 4 দিন কেটে গেল, কিন্তু এখনো কোনো চাকরির ব্যবস্থা করতে পারিনি। আজকে শরীরটা অনেক দুর্বল লাগছিল। 5 দিন হলো ভালোভাবে পেট পুরো খেতে পারিনি। হাতে যে টাকা ছিল সেটা অনেক আগেই ফুরিয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটছিলাম, চোখটা কেমন বুঝে যাচ্ছিল। তারপর আর কোনো খেয়াল ছিল না। ঘুম থেকে উঠে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমি এখানে কিভাবে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমার কথা শুনে একজন নার্স বলে উঠল, আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন, একজন স্যার আপনাকে এখানে নিয়ে এসেছে। কোন স্যার আমাকে নিয়ে এসেছে? তিনি কি এখনো এখানে আছে? আছে, আপনি থাকুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। তারপর একজন ভদ্রলোক আমার দিকে আসলো। আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা? ভালো আছি। আমি এখানে কেন, কিভাবে আসলাম? তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলা, তখন আমি এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে দেখে হাসপাতালে নিয়ে আসলাম। ওহ, ধন্যবাদ আঙ্কেল, অনেক উপকার করলেন। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো মানুষের দায়িত্ব। মানুষে যদি মানুষকে সাহায্য না করে তাহলে আর কিসের মানুষ? আঙ্কেলের কথা শুনে মনটা খুব ভালো হয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে। সবাই কি তা বোঝে আঙ্কেল? আচ্ছা বাদ দাও, তোমার বাসা কোথায়? আঙ্কেলের কথা শুনে চুপ হয়ে গেলাম। কি বলবো, আমার কোনো থাকার জায়গা নেই। বলে দেখি, ওনাকে দেখে তো বড়লোকই মনে হচ্ছে, যদি কোনো উপকার করতে পারে। এসব ভাবতেছিলাম, হঠাৎ আঙ্কেল আবার বলল, কি হলো, চুপ করে গেলে কেন? আরে কি ভাবতেছো এত? আসলে আঙ্কেল, আমার থাকার কোনো জায়গাই নেই। আজ 7 দিন হলো ঢাকায় এসেছি চাকরির খোঁজে, কিন্তু অনেক খোঁজ করে কোনো চাকরির ব্যবস্থা করতে পারলাম না। আমার কথা শুনে আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? অনার্স 2nd ইয়ারে। পারিবারিক সমস্যার কারণে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারিনি। ও আচ্ছা, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেব, তুমি আগে সুস্থ হয়ে নাও। আঙ্কেলের কথা শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না। সত্যি বলছেন? হ্যাঁ, আমার একটা নিজেরই কোম্পানি আছে, ওখানে তোমাকে জব দিব, আর তোমার থাকার ব্যবস্থাও করব। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনি সত্যিই মহান। আপনাদের মতো মানুষ আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে। আরে বাবা, এত বেশি বলে না, যতটা বলেছো ততটা ভালো আমি না। আপনি সত্যিই ভালো। কেউ ভালো না হলে একজন অচেনা মানুষের জন্য এত কিছু করে না। আচ্ছা বাদ দাও, তুমি কি প্রাইভেট পড়াতে পারো? পারি একটু একটু, কিন্তু কেন আঙ্কেল? আমার একটা ছোট্ট মেয়ে আছে, এবার 9-এ পড়ছে, ওকে তোমার পড়াতে হবে, পারবে তো পড়াতে? কেন পারবো না? আপনি আমার জন্য এত কিছু করলেন, আর আমি আপনার জন্য এই সামান্য আবদারটুকু রাখতে পারবো না? তোমার কথা শুনে ভালো লাগলো। আচ্ছা চলো আমার বাড়িতে, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। আসলে বাবা, আমার কোনো ছেলে নেই, শুধু 2টা মেয়ে আছে। বড় মেয়ে পড়াশোনার জন্য কানাডা থাকে, তারপর প্রায় শেষের দিকে। ওহ, ভালো তো। তারপর আমি আর আঙ্কেল তাদের বাড়িতে গেলাম। বাড়িটা দেখে অবাক হয়ে গেলাম। এত বড় বাড়ি,
মনে হচ্ছে রাজপ্রাসাদ। আঙ্কেলের সাথে ভিতরে গেলাম। কিছুক্ষণ পর আঙ্কেল কাকে জানে ডাকতে লাগলো। আমি তাকিয়ে বাড়িটা দেখছিলাম। বাড়িটা পুরো রাজপ্রাসাদের মতো। মনে মনে ভাবলাম, খোদাতালার খেলা বোঝা বড়ই কঠিন। কিছু মানুষের টাকার অভাব নেই, আর কিছু মানুষ ভালো মতো খাওয়ার টাকাও পায় না। তারপর একজন ভদ্রমহিলা আসলেন, বয়স্ক মনে হলো। কি হলো, এত ডাকছো কেন? কোথায় থাকো? এতক্ষণ ধরে ডাকতেছিলাম, কোনো খোঁজ খবর নেই। তারপর মহিলাটি আমার দিকে তাকালো। আমিও একবার তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম। এটাকে হঠাৎ কাকে ধরে নিয়ে এসেছে? আরে বলো না, ওকে হাসপাতালে পেয়েছি। আজ গাড়ি নিয়ে অফিসে যাওয়ার সময় দেখলাম রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর হাসপাতালে নিয়ে গেছিলাম। ছেলেটার সাথে কথা বলে ভালোই লাগলো, তাই বাড়িতে নিয়ে এলাম। তারপর আন্টি আমার উদ্দেশ্যে বলল, তা বাবা, তোমার নাম কি? আমার নাম রাশেদ। খুব সুন্দর নাম। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আর ছোট্ট একটা ভাই আছে আন্টি। কেন, তোমার বাবা? বাবা মারা গেছে 4 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে। সরি বাবা, বুঝতে পারিনি। হঠাৎ তোমাকে কষ্ট দিলাম। না, সরি বলার কি আছে আন্টি? যা সত্যি তাই তো বলছেন, মনে করে না দিলেও কি, এটা বলার বিষয়। বাবা, ঠিক বলেছ। বাবা সত্যিই মহান। আরে তোমরা কি শুরু করেছো? ছেলেটা হাসপাতাল থেকে আসলো আর তুমি তাকে তার বাবার কথা মনে করিয়ে দিচ্ছ। আচ্ছা বাবা, তুমি উপরে চলো, তোমার রুমটা দেখিয়ে দেই। তারপর আন্টির সাথে উপরে গেলাম। বাড়িতে অনেকগুলো ঘর আছে। আন্টি আমাকে উপরতলা একটা কোনো ঘরে নিয়ে গেল। ঘরটা দেখতে খুব সুন্দর ছিল, অনেকটা সাজানো গোছানো। বাবা, এটা হলো তোমার রুম। আজ থেকে তুমি এখানে থাকবে। ঠিক আছে আন্টি, আপনারা সত্যিই মহান। কাউকে না জেনে না চিনে তাকে থাকতে দিচ্ছেন। এখানে মহানের কিছু নেই বাবা। মানুষকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। আর তাছাড়া তোমাকে আমার খুব ভালো লেগেছে, আর খুব ভালো ছেলে মনে হয়েছে। দোয়া করবেন আন্টি, বিশ্বাসটুকু যেন রাখতে পারি। অবশ্যই। এখন ফ্রেশ হয়ে নিচে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করেছি। তারপর আন্টি চলে গেল। আমি খাটের উপরে গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম গত 7টা দিনের কথাগুলো। কেমন ছিল আর কি হয়ে গেলাম। কত স্বপ্ন দেখতাম, একজন বড় ডাক্তার হব, মানুষকে সাহায্য করব, কিন্তু মধ্যবিত্তের আসলে স্বপ্ন মানায় না, সেটা এখন ভালোই বুঝতে পারছি। হঠাৎ আন্টি নিচ থেকে ডাকতে লাগলো খাওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে নিজে খেতে গেলাম। দেখলাম আঙ্কেল বসে আছে। একটু পর খাওয়া শুরু করলাম। তখন আঙ্কেল বলল, আচ্ছা রাশেদ, তুমি কবে থেকে কাজে জয়েন করতে চাচ্ছ? আপনি যেদিন থেকে বলবেন, আমার প্রবলেম নেই। আচ্ছা, তাহলে তুমি কয়েকদিন পর থেকে কাজে যাবে, এই 2 দিন রেস্ট নাও। ঠিক আছে। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগছিল। 7 দিন হলো ভালোভাবে ঘুমোতে পারিনি। হঠাৎ সেই রাস্তায় মানুষেরগুলোর কথা মনে পড়ল। আমি তো 7 দিন হলো ঘুমাতে পারি না, আর তারা তো সারা জীবনই ঘুমোতে পারে। এভাবে জীবনটা কাটিয়ে দেয়। সেদিন রাতে সিদ্ধান্ত নিলাম, জীবনে যদি বড় কিছু হতে পারি, এই রাস্তার মানুষগুলোর জন্য কিছু করব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যায় আন্টির ডাকে ঘুম ভাঙে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বেজে গেছে। এতক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে বাইরে আসলাম। দেখলাম আন্টি রান্না করতেছে। আমাকে দেখে আন্টি বলল, রাশেদ, ছাদে যাও, ওখানে ভালো লাগবে। আচ্ছা আন্টি। একটু পর ছাদে গেলাম। দেখলাম একটা মেয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে হেসে হেসে। আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল আর বলল, আপনি কে আর আমাদের সাথে কি করছেন? আমি রাশেদ, আপনাদের বাড়িতে। আর কিছু বলতে যাব তার আগেই মেয়েটা বলে উঠল, ও চিনেছি, আপনি তাহলে সেই ছেলে যাকে বাবা আমাদের বাড়িতে থাকতে দিয়েছে। আর শুনলাম আপনি বলে আমাকে পড়াবেন। ঠিকই শুনেছ। কোন ক্লাসে পড়ো আমি? 9-এ পড়ি। আচ্ছা, আপনি এখন যান, আমি একটু ব্যস্ত আছি। তারপর মেয়েটা আবার ফোনে কথা বলতে শুরু করে দিল। আমি কোনো উপায় না দেখে চলে আসলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফোন দিলাম। 2 দিন হলো মার সাথে কথা হয়নি, অনেক চিন্তা করছে মনে হয়। তারপর মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, ছোট ভাইটার সাথেও কথা বললাম। কথা বলার পর মনটা ভালো লাগলো।
কিছুক্ষণ পর আন্টি রাতের খাবারের জন্য ডাক দিল। ফ্রেশ হয়ে খেতে গেলাম। দেখলাম আঙ্কেল ও তার মেয়েটাও বসে আছে। খাওয়া শুরু করলাম। তখন আঙ্কেল বলল, গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালো লাগলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।